গত ৪৮ ঘন্টায় রাজ্য রাজনীতিতে একেবারে ভিন রাজ্যের ছবি, ড্রামাটিক, সিনেমাটিক, যা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সমস্ত রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক সমীকরণকেও হার মানিয়ে দিয়েছে। অনেকেই এখন বলবে, তৃণমূল তুমি কার? এক কথায় উত্তর, তৃণমূল শুধু মমতার। ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা তো হলো নৈতিকতা। বাস্তবতাটা কি? ওই যে বলছিলাম, রাজ্য রাজনীতিতে এখন ভিন রাজ্যের ছবি। ভিন রাজ্য মানে ওই মহারাষ্ট্র, যেখানে একনাথ শিন্ডে বাল ঠাকরের তৈরি শিবসেনাকে তাঁরই পুত্র উদ্ধব ঠাকরের থেকে ভাগ করে এনেছিলেন, এবং তিনি যে আসল শিবসেনার রাজনৈতিক প্রতীক, যে তাঁদেরই সেই দাবিটি করেছিলেন এবং আইনতভাবে তাতে শিলমোহরও পড়েছিল। আবার ধরুন, এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার, কিন্তু তার ভাইপো প্রয়াত অজিত পাওয়ার, তিনি যখন এনসিপি থেকে বেরোলেন তখন এনসিপির মালিকানা কার? শরদ পাওয়ারের নাকি তার ভাইপো অজিত পাওয়ারের? শেষ পর্যন্ত দেখা গেল প্রতিষ্ঠাতা নয়, অজিত পাওয়ারের হাতেই চলে গেল এনসিপির মালিকানা এবং রাজনৈতিক সিম্বল। অর্থাৎ আসল এনসিপি শরদ পাওয়ার নয়, অজিত পাওয়ার। আসল শিবসেনা উদ্ধব ঠাকরে নয়, তাদের পরিবারের বাইরের একনাথ শিন্ডে। এবারে বাংলাতেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে সিনেমাটিক, ড্রামাটিক। আসল তৃণমূল অবশ্যই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সে তো হলো নৈতিকতা। কিন্তু বাস্তবতা কি সেটা বলার চেষ্টা করছে। আজকের প্রতিবেদনটাও সেটা নিয়ে, বিষয়টি নিয়ে বিধানসভার ভিতরে বাইরে সমস্ত রাজনৈতিক নেতাদের বক্তব্য আমি শোনাবো। দল ভাঙার পিছনে যিনি আছেন বলে তৃণমূলের একটি অংশ থেকে দাবি করা হচ্ছে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো বিজেপি বিধায়ক রাজ্যের মন্ত্রী তাপস রায়ের। আরও বক্তব্য শোনাবো তৃণমূলকে বাঁচাতে যিনি বিধানসভার ভিতর লড়ে যাচ্ছেন, সেই কুণাল ঘোষের। আর সেই সঙ্গেই শুরুতেই আপনাদের দেখাবো নিজের হাতের গড়া দল তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের 28 দিন পর রাজনৈতিক কর্মসূচি নিয়ে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। जाने के बाद हमने सूर्यकांत मिश्र जो सीपीएम का एमएलए ऑपोजिशन लीडर हुआ, पार्टी लिखा हम लोगों ने कर दिया, पार्टी लिखा सब मिलके हम कर दिया। এই ছবিটি ছিল ধর্মতলায় মেট্রো সিনেমার অপোজিটে, উল্টো দিকে ওয়াই চ্যানেলে। ওখানে একটি বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তার রাজনৈতিক কর্মসূচি পালন করেন। এবং তিনি গতকালই জানিয়েছিলেন, রানী রাসমণি রোডে যদি পুলিশি অনুমতি পাওয়া না যায় তাহলে তিনি যেখানেই সুযোগ পাবেন সেখানেই তার কর্মসূচি করবেন। সেই হিসাবে তিনি ওয়াই চ্যানেলেই তার কর্মসূচিটি করেন। এবং নেত্রীর নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জিতুন, তিনি হারুন, তিনি শূন্য হয়ে যান, তার একটা কিন্তু অর্গানিক অনুগামী থাকবে। তারা যে সবাই মার্কা মারা বা স্ট্যাম্প মারা তৃণমূল কংগ্রেস হবে এমন কোনো মানে নেই। পথ চলতি উৎসুক মানুষ, উৎসুক জনতাও হতে পারেন, এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যম ও পুলিশ প্রশাসনের ভিড়ও ছিল। ফলে মোটামুটি একটা ভিড় লক্ষ্য করা গিয়েছে। সেটা তৃণমূলের জন্য সন্তোষজনক না সেটা তৃণমূল নেতৃত্বই বলতে পারবে, কিন্তু মোটামুটি একটা ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে তার থেকেও বড় প্রশ্ন এটা তো ছিল তার অনুগামী, তার সমর্থক, পথ চলতি মানুষ, সংবাদ মাধ্যম, পুলিশ প্রশাসন ইত্যাদি ইত্যাদি সব মিলিত একটা সমাবেশ। কিন্তু তার দলের যে 42 জন সাংসদ রয়েছেন বর্তমানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, সেই সাংসদদের মধ্যে আমি দিল্লিতে যারা থাকে তাদের কথা বাদই দিলাম, কিন্তু যারা কলকাতা ও আশেপাশে থাকে তাঁরা কজন ছিলেন? তার দলের যে 80 জন বিধায়ক, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং আমার প্রতিবেদনটাও সেটা নিয়ে, সেই বিধায়কদের মধ্যে কতজন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন? হাতে গুনে সম্ভবত 8 জন বা 10 জন, এবং তাও সবই আদি তৃণমূল বা পুরনো তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে লড়াই করা তৃণমূল। বাকিরা কোথায়? এতগুলো মিউনিসিপ্যালিটি, তার এত কাউন্সিলর, সবার কথা বাদ দিন, কলকাতার কাউন্সিলররা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কাউন্সিলর,
137 জন, কয়েকজন ধরুন একটু চেপে বসে আছে, কয়েকজন মুখ ফিরিয়েছে, কয়েকজন বেসুরো, কিন্তু তারপরেও তো অনেকে রয়েছেন। তাদের মধ্যে কতজন ছিলেন? এবার বলি, ছাত্র সংগঠন, যুব সংগঠন, সোশ্যাল মিডিয়া, আইটি সেল, মহিলা সংগঠন, এসসি এসটি ওবিসি কিংবা সংখ্যালঘু সংগঠন, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠনের নেতারা কোথায়? কেউ নেই। কেন নেই সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নেই, এটাই ছিল বাস্তবতা। তবে বাকিগুলো ছেড়ে দিলেও সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে দলের বিধায়করা। তারা কোথায় কোথায় তারা? কেউ কেউ বলছেন সিপিএম থেকে আগত তৃণমূলের 20 দিনের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন এন্টালির বিধায়ক তার বন্ধু সন্দীপন সাহা ছাড়া বাকি বিধায়কদের কারুর দায়িত্ব তিনি নেবেন না। এদিন আবার ঋতব্রত বিধানসভাতেও গিয়েছিলেন। বিধানসভাতে তিনি যাবেন, তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, কিন্তু তার এই বিধানসভায় যাতায়াত নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে অধ্যক্ষর কাছে তিনি ওই যে পরিষদীয় দল পাড়াতে যে 50 জনের ওপর বিধায়ক রয়েছেন, আসল তৃণমূল তারাই, সেইটা নিয়ে নাকি একটা রেজলিউশন তৈরি করে অধ্যক্ষের কাছে জমা দেবেন। এখন বিষয় হলো, অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজকের বিধানসভায় ছিলেন না। আবার ঋতব্রতকে নিয়ে আলোচনা উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক ও রাজ্যের মন্ত্রী তাপস রায়। তিনি সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের ভাঙন নিয়ে একটি পোস্ট করেন, তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। হচ্ছেটা কি? এরই মাঝে আবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ধনেখালির দলীয় বিধায়ক অসীমা পাত্রকে নিয়ে স্পিকারের ঘরে যান। নতুন করে পরিষদীয় দলের দাবি জানিয়ে তারা একটি চিঠি দেওয়ার চেষ্টা করেন। আমি প্রথমে কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, তারপর শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের বক্তব্য। গতকাল আমরা একটি চিঠি দিয়েছিলাম, অফিসেই জমা পড়েছে, তার নিয়ম মাফিক চিঠিটি জমা নিয়েছেন এবং রিসিপ্ট কপি দিয়েছেন। তো আজ আমরা যখন দিতে এলাম তখন আমাদের বলা হলো যে স্পিকার গতকালের চিঠির পর ভার্বালি ইনস্ট্রাকশন দিয়েছেন কোনো চিঠি নেওয়া যাবে না। কিন্তু হাসবো না কাঁদবো, তো অবাক কাণ্ড। সেই চিঠিটি যেটি ওনারা নিলেন না, আরে বলেই দিতে পারতো, আমরা কন্টেন্ট ভেরিফাই করিনি, যে রীতিটা আছে সেইভাবেই তো রিসিভ হয়। গতকাল রিসিভ হলো, আর আজকে হচ্ছে স্পিকার সাহেব বলে দিয়েছেন কিছু রিসিভ করা যাবে না। তো এখন আমরা সেটা ইমেলে তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছি। আমরা তো যখন প্রথমে বললেন যে নেব না, তখন আমরা এক কপি চিঠি ওনার যিনি সচিবালয়ের যিনি সেক্রেটারি তার টেবিলে সসম্মানে রেখে আমরা সেটা রেখেই এসেছি এবং সেটার ভিডিও আমরা সময় মতো দিয়েছি। এই বিষয়বস্তু বলবো না, তাহলে বিধায়কদের সই আছে। আমরা সংসদীয় এবং দেশের আইন মাফিক যা চিঠি হওয়া উচিত আমরা সেই চিঠি দিয়েছি। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা বহিষ্কার করেছেন, তিনিও তো বিধানসভায় আছেন, দীর্ঘক্ষণ ধরে আছেন এবং তিনিও একটা লম্বা তালিকা দিয়ে চিঠি জমা দেওয়ার কথা আছে। তো সেটা তাদের ব্যাপার, তারা দেবেন। আমি শুধু এইটুকু বলছি, আমরা যারা যারা বীরত্ব দেখাচ্ছি, আমরা কেউ নির্দল বিধায়ক নই, আমরা কেউ একা একা জিতে আসিনি। তৃণমূল কংগ্রেসের সিম্বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছি। ভাই 1 মাস হয়েছে, রেজাল্ট বেরোয়নি। দল যদি এত খারাপ হয়, আপনারা ভোটে দাঁড়ালেন কেন এই দলের টিকিতে? কিন্তু অধিকাংশ বিধায়ক যে তাদের পক্ষে মিটিং করছেন, এটাও তো সেটা তাদের ব্যাপার, কিন্তু যারাই মিটিং করে থাকুক তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা, কেউ নির্দল নয়। ম্যাক্সিমাম বিধায়ক যদি সেখানে সই করেন, আপনি যদি যতই বিরোধিতা করুন তারা সই করেন, তাহলে তো তৃণমূল আস্ত থাকবে না, ভেঙে যাবে। তাহলে সম্পূর্ণ এটি পরিষদীয় এবং আইনি বিষয়, সেটা দলের নেতৃত্ব যেভাবে যা দেখার দেখছেন। আমরা শুধু আবার বলছি, তৃণমূল কংগ্রেস যারা বিধায়ক হয়েছেন তারা দলের প্রার্থী হিসেবে, দলের প্রতীকে প্রার্থী হয়েছেন, তারা তৃণমূল কংগ্রেস প্রার্থী, তারা কেউ নির্দল প্রার্থী নন। সংসদীয়, পরিষদীয় এবং আইন মাফিক যা যা ঘটবে ঘটবে। আপনি যেটা বলছেন সেটা তো নৈতিকতার প্রশ্ন, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম বিধায়ক তারা এই সই করছেন এবং তারা নতুন করে চিঠি দেওয়ার পক্ষে। আবার বলছি, সংসদীয়, পরিষদীয় এবং আইনি যা যা ব্যবস্থা প্রক্রিয়া আছে। নৈতিকতা বাস্তবতার বাইরে বেরিয়ে এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, যদিও তথ্যটি একটি সূত্র মারফত বেরিয়ে এসছে। গতকাল সোমবার একটি চিঠি বিধানসভার সচিবালয়ে জমা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেটা কুণাল ঘোষও বলছিলেন। গতকালের চিঠি, সেই চিঠিতে নাকি ভারতের শীর্ষ আদালত, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্ট বা রায়ের কথা উল্লেখ করে সেই চিঠিটি দেওয়া হয়েছে
যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় আছে সংসদীয় গণতন্ত্রে ভোট মিটে যাওয়ার পর সর্ববৃহৎ বিরোধী দল যারা, সেই দলের কোনো বিধায়ক বা কোনো বিধায়ক নয়, সেই দলের যে হাইকমান্ড তাঁরা যাকে বিরোধী দলনেতা হিসাবে রেকমেন্ড করবেন বা তাঁরা যে রেজলিউশনটা আনবেন সেটাকেই বৈধ হিসাবে মেনে নিতে হবে, এমন একটি চিঠি নাকি গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে জমা দেওয়া হয়েছে। এবং আজ কুণাল ঘোষ যেটা বারবার বোঝানোর চেষ্টা করছেন, তিনি কিন্তু 2-3টে বিষয়ের উপর জোর দিচ্ছেন, ভালো করে পয়েন্ট করবেন। এক হলো তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা, 2 হলো তারা কেউ নির্দলে জেতেননি, 3 হলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে জিতেছে। এই যে হাইকমান্ড হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইলাইট করছেন কুণাল ঘোষ, বা তৃণমূলের সিম্বলটাকে হাইলাইট করছেন, বা তৃণমূলের টিকিটটাকে হাইলাইট করছেন, বা নির্দল শব্দটিকেও বারবার হাইলাইট করছেন, এটা কিন্তু আইনগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজ্ঞ মহল, বিশেষজ্ঞ মহল এবং রাজনৈতিক মহল। ফলে সুপ্রিম কোর্টের সেই ভার্ডিক্ট যেটা উল্লেখ করে নাকি চিঠিটা দেয়া হয়েছে, যদিও সেই চিঠির কোনো অফিসিয়াল কপি প্রকাশ্যে এখনো আসেনি, সূত্র মারফত জানা যাচ্ছে, তাহলে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্ষেত্রে দল ভাঙানো একটু কঠিন হয়ে যাবে, কারণ বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে এবং সেখানে সুপ্রিম কোর্টের এই রায়টিকে বারবার উল্লেখ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা মূল তৃণমূলের কোর টিম তাদের তরফের আইনজীবীরা। তাপস রায় একটা পোস্ট করেছেন যে আপনি 50 জনের নাম নিয়ে বিধানসভায় আসছেন, জমা দেবেন, সেটাই প্রশ্ন করা হচ্ছে আপনাকে। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, মানে এগুলো সব স্পেকুলেশন। গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানছেন না? সেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন, আপনি কি নেতা মানেন না? দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকেল হয়, সেই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি, 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আপনার সঙ্গে তৃণমূলের অনেক বিধায়ক কি আছেন, মানে আপনার ভাবনার সঙ্গে আপনার বক্তব্যের সঙ্গে? তারা সেটা তারা বলতে পারবেন। আমি যৌথভাবে আমার আর সন্দীপন ছাড়া কারোর দায়িত্ব নিতে পারবো না। বলছি, তারা যে লেটার দিয়েছিলেন তাতে যাদের বিরোধী দলনেতা করার কথা বলা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন ছাড়া তাকে বিরোধী দলনেতা চাইছেন না? আমরা পার্টি তো বলেনি, কোনো রেজলিউশনই তো দেয়নি, অ্যাটেন্ডেন্সে সই হয়েছিল। রেজলিউশন করতে গেল গতকাল বলেছেন টিএমসিটা থাকবে না এই দলটা, আপনি কি এখন একমত বলছেন? তৃণমূল কংগ্রেস কি থাকবে না? তৃণমূল থাকবে, তৃণমূল আছে না? গতকাল বলেছেন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে। তাহলে কি একনাথ সিংহের ভূমিকায় দেখা যাচ্ছে? এগুলো মিডিয়া তাপস রায় যেটা বলছেন, কি বলবেন? তাপস রায় আপনি নাম নিয়ে প্রশ্ন করেছেন। দেখুন, এত আলোচনা, এত ঝড়ের মাঝেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারের জন্য স্বীকার করলেন না তিনি ওই 50 জন বিধায়ক নিয়ে আলাদা কোনো পরিষদীয় দল গড়ছেন। তিনি বলছেন যা হবে আপনারা দেখতে পাবেন। সেই সঙ্গে তিনি কিন্তু বললেন, কোনো মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অটুট শ্রদ্ধা রয়েছে, তিনি আমার নেত্রী। আবার সেই সঙ্গে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন। দলটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল আর ছিল না, সেটা যে হাইজ্যাক করে নিয়েছিল কর্পোরেট সংস্থা, এমনই কিন্তু ইঙ্গিত করলেন। অথচ জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে প্রতিষ্ঠা পেয়েছিলেন, তৃণমূলে পদ পেয়েছিলেন, এমনকি তৃণমূলের টিকিটও পেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রার্থী হওয়ার পর থেকেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে কর্পোরেট সংস্থাটির নাম বলছেন, সম্ভবত আইপ্যাককে ইঙ্গিত করছেন, তাদের সঙ্গে কি কোনো একটা মনোমালিন্য বা দূরত্ব তৈরি হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেটা তখন তিনি বলতে পারেননি, এখন তিনি বলছেন, বা সাসপেন্ড হওয়ার পর আরও বেশি বেশি করে বলছেন, কারণ তিনি বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শুধু অভিমান নয়, ক্ষোভ, রাগ, ঘৃণা কিন্তু উতলে পড়ছে, সেটাও তার বক্তব্যে আমরা দেখলাম। এবং সেই সঙ্গে যেটা সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, তাপস রায় রাজ্যের মন্ত্রী, বিজেপি বিধায়ক, তিনি একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন।
এবং তাপস রায় সেই পোস্ট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কি বলছেন তাপস রায় একবার শুনবো। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে। তারপর স্যার নিয়মটা কি? নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, এখানে বিবেচনা করতে হবে। রাজ্য ঋতব্রত উদ্যোগ নিয়েছে সেটা তো শুনলাম এবং জানলাম। এবার ঋতব্রতরা জমা দিক, সেক্রেটারিটা যে স্পিকার নেই, তারপরে স্পিকার সেটা পাওয়ার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তো দর্শক বন্ধুরা, আমি এই বিষয়টি নিয়ে, এই যে তৃণমূল তুমি কার, এই বিষয়টা নিয়ে যে গত 48 ঘন্টা ধরে বহু চর্চা হচ্ছে, বহু আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকে আমি তৃণমূল মানে কোর তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, কুণাল ঘোষের বক্তব্য শোনালাম, তাদের চিঠি চাপাটির গল্পটাও শোনালাম। একইভাবে বিক্ষুব্ধ তৃণমূল অর্থাৎ অভিষেকের ওপর বিক্ষুব্ধ তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম তাপস রায়ের বক্তব্য, এবং মোটামুটি আইন কানুন নিয়ম কি হতে পারে সেটাও তুলে ধরার চেষ্টা করলাম। বাকি কি হয় সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। সত্যি কি তৃণমূল ভাঙছে? সত্যি কি বাংলার বুকেও মহারাষ্ট্র মডেল উঠে আসছে? সত্যি কি তৃণমূলের মালিকানা, তৃণমূল সিম্বলের মালিকানা হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? সত্যি কি রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন এক তৃণমূলকে দেখা যাবে? এ সব কিছুর উত্তর কিন্তু সময় দেবে। তবে রাজ্য রাজনীতিতে এই তৃণমূল তুমি কার, এটা নিয়ে যে ড্রামাটিক বা সিনেমাটিক সিচুয়েশন একটা তৈরি হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।